This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিয়ে হলেই দেরি না করে সন্তান ধারণ করুন। রাজ্যবাসীর কাছে এমনটাই আছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের, যেখানে পরিবার পরিকল্পনার ভাবনা সফলভাবে বাস্তবায়িত হয়েছিল। সেই রকমে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই কথা, প্রশ্ন উঠতেই পারে আসলে ভারতে আদমশুমারির ওপর ভিত্তি করে ডিলিমিটেশন করার চিন্তা ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ জনসংখ্যা পিছু প্রতিনিধির সংখ্যা স্থির করা হবে। স্বভাবতই কোনো রাজ্যের জনসংখ্যা কমে গেলে সেখানে তাদের প্রতিনিধির সংখ্যাও কমে যাবে। কমবে তামিলনাড়ুর সাংসদের সংখ্যাও, জাতীয় স্তরে কমে যাবে তামিলনাড়ুর প্রভাব। সেই আশঙ্কা থেকে একদিকে যেমন দ্রুত সন্তান ধারণের আর্জি জানিয়েছেন রাজ্যবাসীর কাছে, অপরদিকে আগামী 5 তারিখ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন এম.কে. স্ট্যালিন। শুধু তাই নয়, বৈঠক দেখেই ক্ষান্ত হয়নি সমস্ত রাজনৈতিক দলের কাছেও তিনি অনুরোধ জানিয়েছেন 5 তারিখ এই সর্বদল বৈঠকে উপস্থিত থাকার জন্য। তার আশঙ্কা, আদমশুমারির ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে 8 জন সাংসদ কমে যাবে তামিলনাড়ুর। এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদে তাদের 39 জন প্রতিনিধি রয়েছেন লোকসভায়। যদিও গত 26শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোয়েম্বাটুরে একটি সভায় জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসের ফলে তামিলনাড়ু সহ দক্ষিণের কোন রাজ্যে আসন সংখ্যা কমবে না। হাম দো হামারা দো, এই স্লোগান দিয়েছিলেন এক সময় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী। তার ওপর ভিত্তি করে, অর্থাৎ পরিবার কল্পনা, সুখী পরিবার, ছোট্ট পরিবার, সুখী পরিবার, এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই স্লোগান আমরা দেখেছি, কিন্তু এর ফলে যেটা হয়েছে, এত কিছুর পরেও জনসংখ্যার কিন্তু প্রায় 150 কোটির কাছাকাছি ইতিমধ্যে চীনকে পেছনে ফেলে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যদি ডিলিমিটেশন হয় জনসংখ্যার ওপর ভিত্তি করে, তাহলে শুধু ক্ষতিগ্রস্ত হবে না তামিলনাড়ু। এম.কে. স্ট্যালিন, ডিএমকে সুপ্রিমো এম.কে. স্ট্যালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যেমনটা বলছেন যে তাদের সাংসদ সংখ্যা কমে যেতে পারে 8 জন, 39 থেকে এক ধাপে 31 হয়ে যাবে। কেরলেও 20 জন সাংসদ রয়েছে লোকসভায়, সেখানেও সেটা 19 হয়ে যাবে, অর্থাৎ একটি কমবে। পক্ষান্তরে উত্তরপ্রদেশে 80টি লোকসভার আসন রয়েছে, সেখানে 11 থেকে 13টি আসন সংখ্যা বাড়তে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এবং শুধু যে এই আশঙ্কাটা করছেন ডিএমকে সুপ্রিমো এম.কে. স্ট্যালিন তা কিন্তু নয়, এনডিএর শরিক টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু এমন একটি আশঙ্কা করছেন। গত বছর স্ট্যালিন নবদম্পতিদের 16টি করে বাচ্চা জন্মের প্রস্তাব দিয়েছেন। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে পারে যে এই রকম একটা রাজ্য, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এই রকম একটা প্রস্তাব, কারণ বাচ্চার জন্ম দিলেই তো হলো না, কোনো শিশুর জন্ম দিলেই তো হলো না, লোক সংখ্যা বাড়ালেই হলো না, তাকে বড় করে তোলা, তার শিক্ষা, অর্থাৎ তার এডুকেশন, তার ফুডিং, সমস্ত কিছুই দেখতে হবে। তারপর আরও একটা বিষয় আছে, মাথা পিছু জমির হার আমাদের এমনিতেই সার্বিকভাবে ধরলে কিন্তু অনেকটা কম। সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গা, অর্থাৎ স্থান সংকুলানের একটি বিষয়ের রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার প্রতি জন্মহার কমে যাওয়াতে দক্ষিণ ভারতের রাজনীতিতে মত বদল হচ্ছে নেতাদের। আমি আগে বললাম, শুধু এম.কে. স্ট্যালিন নয়, এন চন্দ্রবাবু নাইডু, তিনি এনডিএর শরিক কিন্তু বটে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একমত, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে তাহলে কিন্তু তাদের লোকসভায় সাংসদের সংখ্যা কমে যাবে, প্রতিনিধির সংখ্যা কমে যাবে। যদিও গত 26 তারিখ কোয়েম্বাটুরে একটি জনসভা হয়েছিল, এবং সেই জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে আসন পুনর্বিন্যাসের ফলে শুধু তামিলনাড়ু নয়,
দক্ষিণের কোনো রাজ্যে আসন সংখ্যা কমবে না, কিন্তু আশ্বস্ত হতে পারছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে শুধু বিরোধী বলি কেন, এনডিএ শরিকও তো এখানে সামিল হয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে বলা যেতে পারে রাজনৈতিক দলগুলি কিন্তু এই জায়গায় কোথাও একটা আশঙ্কার মেঘ দেখছেন, আর তাই হান্দো হামারা দো সেখান থেকে পেরিয়ে আসতে চাইছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, জনসংখ্যার ভিত্তিতে যদি আসন পুনর্বিন্যাস হয়ে থাকে, এটা ডেলিমিটেশন হয়, তাহলে সেক্ষেত্রে কমতে পারে আসন সংখ্যা। ঠিক এই আশঙ্কাতে ভর করেই হান্দো হামারাদো সেই জায়গা থেকে বেরিয়ে এসে একেবারে গত মাসে 16টি বাচ্চা, গত বছরে 16টি বাচ্চা নেওয়ার কথা বলেছিলেন পরিবার পিছু। আর এবারে এমকে স্ট্যালিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নবদম্পতিকে একদম কোনো হানিমুন পিরিয়ড নয়, সঙ্গে সঙ্গেই বাচ্চা নিতে হবে, অর্থাৎ বাচ্চা গ্রহণ করতে হবে। বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, এটা স্টালিনের কথা শুনে মানে তার আরেকজন, তার উনি যে কারণে বিখ্যাত, আরেকজনও বিখ্যাত, হিটলার, তিনি যখন তৈরি করছিলেন, নাৎসি বাহিনী তৈরি করছিলেন, তখন উনি জার্মান মাইদের কাছে অনুরোধ রেখেছিলেন আরো বেশি ছেলে দাও, যাতে করে সেনাবাহিনীতে আমার লোক লাগবে, বুঝেছেন? একই কথা, মানে স্বৈরাচারী স্বেচ্ছাচারী যারা গণতন্ত্রকে মানে না, তাদের কাছে একই ধরনেরই বার্তা আসে যে ছেলেপুলে আবার তৈরি করো, যাতে করে এদেরকে ওই একই ধরনের পলিটিক্যাল কাজকর্মে লাগে। কিন্তু মায়েরা যারা স্বাধীনভাবে চিন্তা করছেন, যাদের কাছে ওই বড় সংসার একটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা বা তাদের ভোকেশনের প্রতি অন্তরায় হয়ে দাঁড়ায়, সেই সমস্ত মায়েরা তো আর বেশি করতে চান না। সারা পৃথিবী জুড়েই দেখা গেছে ফার্টিলিটি যদি একবার কমে আর বাড়ে না। এখন এখানে দেখা যাচ্ছে যে স্টালিন উনি এমন কিছু করতে চাইছেন, একটা প্রাদেশিক উন্মাদনাকে জাগরিত করে সেখানে জনসংখ্যা বাড়ানোর যে চেষ্টা, কতটা সফল হবে জানি না, কিন্তু যে প্রয়াসটা হিটলারীয় প্রয়াসের সমতুল্য বলেই আমার মনে হয়। একসময় মাও সেতুংয়ে পপুলেশন কন্ট্রোল করার আগে একই কথা বলতেন, আরো বেশি ছেলে হলে চাইনিজ লিবারেশন আর্মিতে এদের কাজে লাগবে। সুতরাং একই কথাই স্টালিন বললেন, যেটা ধিক্কারজনক। ওনাকে বোঝাও, উনি যদি মনে করতেন যে তামিল জনসংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে, অনেক দিন ধরেই ওনার ভাবনা চিন্তা করা উচিত ছিল। সেভাবে না করে নির্বাচনের সময় যখন বলতে চাইছেন, অর্থাৎ মানুষের প্রয়োজনটা কেবলমাত্র ভোট ভিত্তিক বা সেনা ভিত্তিক, এই যে চিন্তা ভাবনা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে একেবারেই মিল খায় না। এরা গণতান্ত্রিক নয়, এইটুকুনি প্রমাণ করে দিল। হ্যাঁ, রাজাগোপাল বাবু, আরও একটা বিষয় যেটা হচ্ছে বর্তমান এই যুগে বা আধুনিক এই যুগে দাঁড়িয়ে মোর দ্যান 2 বেবি যদি হয়ে থাকে, এবং উনি যেমনটা বলছেন 8টা 10টা বা 16টা করে নিতে, সকলের জন্য খাদ্য, সেই পরিবারের জন্য তার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কাজ এবং মাথাপিছু জমি, যেটা আমাদের এই দেশে কিন্তু অনেকটাই কম, এই পুরো বিষয়টা তো মানে একদম পুরো ঘেঁটে খাওয়া হয়ে যাবে, নয় কি? দেখুন, মানুষ শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে বুঝিয়েছে বড় পরিবার একটা অশান্তির কারণ। বড় পরিবারে যদি শান্তি আসতো, সুখ থাকতো, তাহলে বড় পরিবারই থাকতো। এই যে যেগুলো আর্থিক সমস্যার কথা দেখা দিচ্ছে, সেগুলো তো সমাজও বুঝেছে, পরিবারও বুঝেছে। বড় সংখ্যা থাকলে পরিবারকে মেনটেন করা মুশকিল হয়, আর বেশি সংখ্যা থাকলে চাকরি বাকরি, খাওয়া দাওয়া, এগুলো তো রাষ্ট্রও বুঝেছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন রাষ্ট্রের বিশ্বাসের সঙ্গে, রাষ্ট্রের যে পলিসির সঙ্গে পরিবারের একটা মিল হতে চলেছে, সবাই ভাবছে যে একটা ছোট পরিবারই থাকা বাঞ্ছনীয়, সেই জায়গায় দাঁড়িয়ে উনি রাষ্ট্রের পলিসি তো চেঞ্জ করতে পারছেন না। উনি পরিবারকে খেপিয়ে দিচ্ছেন যে তোমরা করো, কিন্তু পরিবার শুনবে কেন? যে মায়েরা স্বাধীনতা পেয়েছে, যে মায়েরা জানে 8টা 10টা এত বাচ্চা থাকলে সেটা তাকে খাওয়ানো দাওয়ানো, হ্যাঁ, সে শিক্ষা দেওয়া, এগুলো কতটা কষ্টকর মায়েরা বোঝে। সুতরাং ওনার এই আহ্বান মায়েরা তো এক্ষুনি রিজেক্ট করবে বলে আমার ধারণা। 2-4 জন হয়তো
হ্যাঁ, তো আবেগের টানে বা পয়সার টানে এতে করবে। অনেক পয়সা অনেক দেশে দেওয়া হয়েছে, কিন্তু সেভাবে কিছুই বাড়েনি। আমি একের পর অনেকগুলো দেশের কথা বলবো যেখানে পয়সা দিয়ে ফার্টিলিটি বাড়ানোর চেষ্টা হয়েছে। আমাদের পাশে সিঙ্গাপুরও আছে, তারাও করেছে, কিন্তু বিরাট কোনো পরিবর্তন ঘটেনি। আমার ধারণা তামিলেও এতে সেরকম ধরনের পরিবর্তন ঘটবে না, যে কথা বলে উনি অগণতান্ত্রিক বিশ্বাসকেই আরো বেশি প্রকট করলেন। পশ্চিমবঙ্গে যে সুবিধাটা আছে, বাংলাদেশ থেকে মাইগ্রেশন আসার সুবিধা আছে, তামিলে সেই সুবিধাগুলো নেই। কোনো হ্যাঁ আন্ডার ডেভেলপ রিজিয়ন পাশে নেই যেখান থেকে মানুষ হুহু করে ঢুকবে। একটা সময় শ্রীলঙ্কা থেকে আসতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ওনাকে এই ধরনের কথা বলতে হচ্ছে, যেটা হয়তো অন্য রাজ্যকেও বলতে হতো। বোঝাই যাচ্ছে যে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেমেছেন, গণতন্ত্রের প্রতি খুব একটা আস্থা তাদের নেই। হ্যাঁ, আরও একটা বিষয় যেটা উনি বলছেন, বা রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, যদি এই জনসংখ্যার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস হয়, সেক্ষেত্রে ইউপির সেখানে কিন্তু আসন সংখ্যা এই মুহূর্তে রয়েছে 80টা লোকসভায়, সেটা সেখান থেকে 11 থেকে 13টা বেড়ে যাবে। অর্থাৎ গোটা দেশে বা লোকসভায় সেখানে দাঁড়িয়ে দক্ষিণের প্রভাব কমবে। সেটাই তো আসল লক্ষ্য, যে উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গায় সেখানে জনসংখ্যা ব্যাপকভাবে হয়েছে, নিয়ন্ত্রণ সেখানে হয়নি। উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের তো ডিফারেন্সটা এখানে। উত্তর ভারত এখনো পিছিয়ে আছে, দক্ষিণ ভারত একটা ডেভেলপ স্টেটের জায়গায় চলে গেছে শিক্ষা দীক্ষা সবইতেই। হ্যাঁ, দক্ষিণ ভারতের এই যে বিস্ময় তারা করতে পেরেছে, সেইটাকে উনি মানার চেষ্টা কেন করতে চাইছেন? আসল লোক ভালো করে উনি নিজের দেশটাকে, নিজের রাজ্যটাকে চালান না। হ্যাঁ, দিল্লি শাসন করার কি দরকার আছে? এইটাই তো বোঝানো যাচ্ছে, বুঝতে পারছেন না বলেই তো এই অবস্থায় তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে যদি বাড়ে, এখন তো কিছু করার নেই। উনি কি আলাদা তামিল একটা আলাদা দেশ গঠন করতে, তামিল ইলম করতে চাইছেন? সেটা তো যখন সম্ভব নয়, তখন এই ধরনের কথাবার্তা ভেবে তো লাভ নেই। উত্তরপ্রদেশে নিশ্চয়ই তাদের জনসংখ্যা বেশি বাড়ছে, তারা নিয়ন্ত্রণ করছে না, সে তো আমরা সবাই বুঝতে পারছি। একটা অসুবিধের মধ্যে ভারতের আর্থিক অসুবিধে হ্যাঁ, যারা হাইলি পপুলাস কান্ট্রি তারা তৈরি করছে, কিন্তু সেটা তো কিছু করার নেই। সেটার সেই কম্পিটিশনে গিয়ে তামিল পপুলেশনও বাড়াতে হবে, এই ভাবনাটা খুবই রিগ্রেসিভ বলেই আমার ধারণা। সুতরাং উনি যেভাবে আছেন, কম এমপি নিয়ে তামিলনাড়ুকে আরো ভালো করে চালান, এটাই আমরা আশা করব রাজনৈতিক নেতাদের কাছে। এই কম্পিটিশনে গিয়ে উনি দেশটাকে নষ্ট করতে চাইছেন বলেই আমার মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে।